বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাইবস আছেন শিল্পোদ্যোক্তা এবং রাজনীতিক বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেতা কামাল জামাল মোল্লা, এবং আমার ডানে রয়েছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। স্বাগত আপনাদের দুজনকেই। মিস্টার কামাল জামান মোল্লা, আপনাকে বিশেষভাবে, আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়, বিশেষভাবে স্বাগত। আপনাকে দুজনের জন্য একটা কমন প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। 2024-এর জুলাই মাসে গোটা দেশবাসী একটা লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল, একটাই লক্ষ্য, এখন সেটাকে অনেকে নানাভাবে বিস্তৃত করছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকারকে বিদায় করা। প্রায় এক বছর যাচ্ছে, আবার জুলাই মাসে আমরা কথা বলছি। এখন প্রায় এক বছর পরে সে লক্ষ্য করা যাচ্ছে যে বিভাজনটা ক্রমশ বাড়ছে এবং বিভাজন এটা অনেকের মধ্যে আশঙ্কা হয়তো সামনের দিনগুলোতে সংঘাতেও রূপ নিতে পারে। তো মিস্টার কামাল জামান মোল্লা, আপনি কি মনে করেন, কীভাবে দেখছেন? ধন্যবাদ জিলু ভাই, আপনাকে ধন্যবাদ, আমাদের রাশেদ খান সাহেবকে, বিজ্ঞ আলোচক। জুলাইয়ের আন্দোলন ছিল একটি ছাত্র জনতার, ছিল ছাত্রের কোঠা আন্দোলন। কোঠা আন্দোলন দিয়ে যাত্রা শুরু হয়। প্রথম 7 দিনের মাথায় ছাত্রদের উপর যেভাবে নির্যাতন হচ্ছিল, ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছিলেন, আপনাদের মনে আছে যে আমাদের ছাত্রলীগই এনাফ এদেরকে প্রতিহত করার জন্যে। সেই দিন ইউনিভার্সিটি যেভাবে ছাত্রদেরকে মেরেছিল, পিটিয়েছিল, মেয়েদেরকে, অল্প সংখ্যক লোক ছিল ছাত্রদের। তারপরের দিন তারেক রহমানের নির্দেশে ছাত্র দলের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে পল্টন থেকে ইউনিভার্সিটি মুখী হলো। আন্দোলনটা কিন্তু বেগমান হলো এবং আন্দোলনটা বেড়ে গেল। আন্দোলন হয়ে গেল ছাত্রলীগ ভার্সেস ছাত্রদল, সাথে তো আছেই আমাদের ছাত্র ভাইয়েরা। সেই আন্দোলনে, কোঠা আন্দোলন শুরু থেকে এক পর্যায়ে গিয়ে সেটা দাঁড়াইলো এক দফার আন্দোলনে, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পদত্যাগের আন্দোলন। সেই আন্দোলন কিন্তু বিদায়ের ছিল না, শেখ হাসিনার পদত্যাগ। সেই পদত্যাগের মাধ্যমে বাংলাদেশের আপামর জনগণ, আপনি জানেন, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, দিনমজুর, মায়েরা বালতি ভরে শরবত নিয়ে আসতো, পানি নিয়ে আসতো, নাস্তা নিয়ে আসতো, সকলে মিলে আন্দোলনটা করেছে। সেই আন্দোলনটাকে ছাত্র জনতা রক্তের বিনিময়ে সে সাকসেস হয়েছে, সেক্ষেত্রে সে বিদায় করতে বাধ্য করেছে। সে বাধ্য করার পরে আমাদের মাঝে সেই ছাত্র ভাইদের একটা অংশ, আমি মনে করি তারা এই সংসদে যাওয়াই উচিত হয়নি। তারা আন্দোলন করেছিল ছাত্র সরকারে যাওয়া উচিত হয় নাই। যেই বর্তমান সরকার তারা আছেন, এই সরকারে যায় তার ছাত্রদলকে আমি মনে করি একটি কলঙ্কিত করেছে। কিভাবে কলঙ্কিত করেছে? তারা এখানে গিয়ে যে কাজগুলো করেছে, প্রথমত তারা ওখানে গিয়ে একটা বিজনেস শুরু করলো, এরপর তারা রাজনৈতিক দল শুরু করলো। সরকারে বসে রাজনৈতিক দল শুরু করা কিন্তু তাদের সাংবিধানিক যে তারা ওতটা নিয়েছিলেন সেটা ভঙ্গ করেছে। সরকারে গিয়েছে তো একটা সুন্দর নির্বাচন দিব, এইটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। কিন্তু তারা কী করলো, তার কয়েকদিনের মাথায়, 1 মাসের মাথায় তারা ঘোষণা দিল তারা নতুন দল করবেন। তো প্রথমেই তারা শুরু করলেন একটি লুভি হয়ে। তারা কি করলেন, তাদের প্রত্যেকটা কার্যকলাপে কিন্তু হয়ে গেল কিভাবে এই সরকারে বসে সরকারের প্রত্যেকটি অংশে তারা অংশীদারিত্ব ভাগ পেতে পারে। তাদের মধ্যে একটা, এই যে দেশ যে তারা নিরপেক্ষভাবে আন্দোলন করেছে সেটা তারা ভুলে গেছে। তারা ভুলে গিয়ে তারা কী করলো, কীভাবে তারা তাদেরকে নিয়ে বাংলাদেশ থেকে একটা অংশ তারা সৃষ্টি করতে পারে, রাজনীতির ক্ষমতায় বসে কীভাবে তারা এটাকে লঙ্ঘন করতে পারে, কীভাবে দেশে নির্বাচন না হয়, এই দিকে ধাবিত হলো। এটার পিছিয়ে অনেকের চক্রান্ত আছে। আমি মনে করি বর্তমান সরকার প্রধানেরও একটি হাত আছে। একটি রাজনৈতিক দল যখন করে সরকারে বসে, সরকার প্রধানের যদি সহযোগিতা না থাকতো, এটা রাজনৈতিক দল হতেই পারতো না। আমার ধারণা, আমার বিশ্বাস, এখানে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবেরও হাত ছিল, বিদায় তারা করেছে। তারা সরকারে বসে মিটিং করতেছে, সরকারে বসে আন্দোলন করতেছে, সরকারে বসে যা যা চাচ্ছে তাই হচ্ছে। কিন্তু বাংলাদেশের যেই আন্দোলনে বিএনপি 18টি বছর রাজপথে ছিল, রক্ত দিয়েছে, জেল খেটেছে, হাজারো হাজারো ভাই বোনেরা আমরা ঘরে ঘুমাইতে পাই নাই, রাস্তায় রাস্তায় ঘুমাইছি,
একদিনে কিন্তু আমরা আন্দোলন বন্ধ করি নাই, কারণ বিএনপি পরিবারের আন্দোলন ছিল একটি গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা। কারণ বাংলাদেশে 18টি বছর বাংলার মাটিতে ভোট সিস্টেম শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল। দিনের ভোট রাতে হয়েছে, ভোটের আগের দিন 152 জন পার্লামেন্ট মেম্বার হয়ে গেছে, 23-এ তারা নিজেরা নির্বাচন খেলা করেছে, 24-এ তো বাংলার মানুষদের ভোট উঠে গেছে। তো আমাদের একটাই আন্দোলন সংগ্রাম ছিল, যতদিন পর্যন্ত বাংলার মাটিতে নির্বাচন না হবে আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা আন্দোলন করেই যাব। সেটা ছিল বিএনপি পরিবারে বাংলাদেশের নাম্বার 1 দল, একটা বিগ স্টক হোল্ডার বিএনপি। সেই বিএনপি এখন আমরা যখনই নির্বাচন আন্দোলনের উপর নির্বাচনের কথা বলতে যাচ্ছি, তখনই এই নতুন দল যারা এখনও নিবন্ধন পায়নি তারা নানা ধরনের তালবাহানা করতেছে। তাদের সাথে পিছন থেকে আরও কিছু দল, যারা আপনারা জানেন বাংলাদেশে তাদের কোন দলের কতটুকু শক্তি আছে, কতটুকু ভোটার আছে। আপনি মনে করেন জামাত ইসলাম, তাদের রূপ ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে, তাদের চেহারা ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে, তাদের চেহারা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু জানে তারা কী চায়, তারা কোন দলের লোক। তারা বাংলাদেশে থেকে মনে করেন আজকে তারা এক একদিন এক এক ধরনের কথা বলতেছে। জামাত ইসলামের ভূমিকা স্পষ্ট না, কখনো তার ছাত্রদের সাথে মিলে কথা বলে, কখনো ইউনূস সরকারের সাথে কথা বলে, কখনো বিএনপির সাথে মিলে কথা বলে। কিন্তু আমি মনে করি বর্তমানে বাংলাদেশে একটি নির্বাচন ছাড়া এই জাতির কোনো কল্যাণে ফিরে আসবে না। আসছে আবার আপনার কাছে রাশেদ খান। ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে গণ অভ্যুত্থানের পরে আমরা যা প্রত্যাশা করেছিলাম যে আমাদের একতা থাকবে, আমরা ঐক্যবদ্ধভাবে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করব, যেটিকে বলা হচ্ছে নতুন বাংলাদেশ। কিন্তু আমাদের ভিতরে বিভাজন, অনৈক্য এটি অনেক বেড়ে গিয়েছে। এখন সরকারের 11 মাস অতিবাহিত হয়েছে, এরপরেও আসলে সরকার রাষ্ট্র সংস্কারের সিদ্ধান্তে বা ঐক্যমতে আসতে পারেনি। ঐক্যমত কমিশন একের পর এক তারা মিটিং করছে। আমরা শুরু থেকেই সরকারকে বলে আসছিলাম যে দলগুলোর কাছ থেকে তো আপনারা প্রস্তাবনা নিয়েছেন, এর মধ্যে যতটুকু কমন আছে আপাতত এতটুকু সংস্কার করেন, এরপরে অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনারা সংলাপ করেন। কিন্তু সরকার কি করলেন? সরকার যেটি করলেন সেটি হলো যে তারা যতটুকু কমন আছে এটিরও বাস্তবায়ন করলেন না। এখন সব মিলে যে অবস্থা হয়েছে খুবই বাজে একটি অবস্থা। কতটুকু আসলে ঐক্যমতে দলগুলো আসতে পারে বা সরকার নিয়ে আসতে পারে সেটি নিয়ে সংশয় সন্দেহ আছে। সরকার আমার কাছে যেটি মনে হয় তারা চায় যে শতভাগ ঐক্যমত। আসলে কি সেটি সম্ভব? এখন গণ অধিকার পরিষদ যে প্রস্তাবনা দিয়েছে, গণ অধিকার পরিষদ যদি মনে করে যে আমার প্রস্তাবনার প্রত্যেকটা প্রস্তাবনা পাশ হতে হবে, অন্যথায় আমি মানব না। ঠিক একইভাবে বিএনপি যদি মনে করে, এনসিপি, জামাত ইসলাম বা অন্যান্য দল যদি মনে করে যে আমাদের যে প্রস্তাবনা এটি না মানলে আমরা নির্বাচন হতে দিব না, যে কথা অনেক রাজনৈতিক দলের নেতা এমনকি শীর্ষ পর্যায়ের নেতারাও বলছে। তো এটি দেখে আসলে আমি খুবই সংশয়ের মধ্যে রয়েছি যে আসলে আগামী নির্বাচনটা হয় কি না। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, যেটি মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে, সেই বৈঠক সম্পর্কে আমাদেরকে পরবর্তীতে জনাব তারেক রহমানের আহ্বানে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদেরকে জানিয়েছেন যে কী আলোচনা হয়েছে। সেখানে যেটি বলা হয়েছে যে যদি গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে সরকার ইলেকশনের আয়োজন করবে। দেখেন, হতে পারে এই কথা কিন্তু এইখানেও আছে। এখন আমি এই জন্য সংশয়ে আছি যে সরকার কি তাহলে এই মানে তারা যে বলছে যে শতভাগ ঐক্যমতের একটা আলাপ তুলতেছে, তো শতভাগ ঐক্যমত যদি না হয় সেক্ষেত্রে কি সরকার ওই কথার উপরেই থাকবে যে রাষ্ট্র সংস্কারের আলাপটা আমরা এগিয়ে নিতে পারিনি? এ ধরনের একটি হেডলাইন তৈরি করে তারা নির্বাচন পিছিয়ে দেয় কিনা সেটি নিয়ে আমি সংশয়ের মধ্যে আছি। যদিও যে বৈঠক হয়েছে, বৈঠকে যারা ছিলেন তারা বলছেন যে তারা আশ্বস্ত এবং আশাবাদী। তবে আমার কাছে এটি নিয়ে সংশয় এবং সন্দেহ আছে। সরকারের বিশেষ করে আপনার কতিপয় উপদেষ্টা তারা আসলে নির্বাচন চায় না। ভাই যথার্থই বলেছেন যে যারা আসলে সরকারের সুবিধাভোগী, যারা সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছে, ব্যবসা বাণিজ্য বলেন বা বিভিন্ন আপনার তদবির বলেন, বিভিন্ন টেন্ডার বলেন, তো তারা তো স্বাভাবিকভাবে ইলেকশন চাইবে না।
তারা মনে করছে যে এই সরকার আমাদের সরকার, এই সরকার যতদিন থাকবে আমরা ততদিন ফায়দা নিতে পারবো। তো মানুষের যে হিউম্যান নেচার, মানুষ কিন্তু সবসময় লোভী হয়। এখন রাষ্ট্রের আইন বা সিস্টেম যদি মানুষকে সংযত করতে পারে, তাহলে মানুষ তার ওই লোভ থেকে নিজেকে দূরে রাখতে পারে। তো এখন রাষ্ট্রের যে অবস্থা দেখেন, এই মুহূর্তে কিন্তু পুলিশ ফাংশন করছে না, এটা আপনাকে মানতে হবে। গ্রামে গঞ্জে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা যাই গণসংযোগ করার জন্য, শুভেচ্ছা বিনিময়ের জন্য বা বিভিন্ন আমাদের সভা সেমিনার থাকে, আমরা গিয়ে দেখি আসলে পুলিশ ওইভাবে ফাংশন করতেছে না। বিশেষ করে আমরা তো দেখছি যে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, এটা আমরা আমাদের জাতীয় পর্যায় থেকে আমরা দেখতেছি। কিন্তু সমাজে এই দলের থেকেও বড় দল হলো সামাজিক দল, এবং সেই সামাজিক দলের মধ্যে সামাজিক বিরোধ, সামাজিক মতপার্থক্য এবং সেই সামাজিক কন্দল, সেই কন্দল কিন্তু এখনো পর্যন্ত বিরাজমান। আমরা একটি অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, আমাদের যে রাজনৈতিক যে দ্বন্দ্ব, সেটা আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারি নাই। রাজনৈতিক সংস্কৃতি যদি আসলে পরিবর্তন না হয়, তাহলে এই গণ অভ্যুত্থানের স্বাদ মানুষ ভোগ করতে পারবে না। সেই ক্ষেত্রে সরকারের অনেক দায়িত্ব ছিল। বিশেষ করে আপনার গণ অভ্যুত্থানের পরে সমাজ থেকে অন্যায়, অপরাধ, দুর্নীতি এগুলো পুরোপুরি বন্ধ করতে পারবে না, কিন্তু কমানো। কিন্তু আপনি দেখেন যে এখনো পর্যন্ত আমরা দেখছি যে সচিবালয়ে দুর্নীতি চলছে, আমলাদেরকে বিভিন্নভাবে সুবিধা নেওয়ার মাধ্যমে তাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে। এমনকি যারা 14 সালের নির্বাচনে, 18 সালের নির্বাচনে, 24 সালের নির্বাচনে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা কিন্তু এখনো পর্যন্ত শাস্তির মুখোমুখি হয়নি। আমি সর্বশেষ যেটি বলে শেষ করি, দেখেন নুরুল হুদা, যিনি 18 সালের নিশিরাতের নির্বাচনের কুশীলব, তিনি কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে যে স্বীকারোক্তি আদালতে দিয়েছেন, সেখানে বলছেন যে আগেই এনএসআই, ডিজিএফআই তারা নির্বাচনের সমস্ত মেকানিজম তারা তৈরি করে ফেলেছিল, আমার কিছুই করার ছিল না। এটা সত্য, এই কথাটা আসলেই সত্য। তবে এইটা সত্য না যে তার কিছুই করার ছিল না, তার করার ছিল। তিনি বলতে পারতেন জাতির সামনে যে এই ধরনের ঘটনা ঘটছে, সেটাই। যাই হোক, তবে আগের কথাটা সত্য। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, হলে থেকেছি, আমরা দেখেছি যে হলের ওই সকল শিক্ষার্থীরাই এনএসআইতে নিয়োগ পায় যারা ছাত্রলীগের রাজনীতি করে, যাদের বাবা আওয়ামী লীগের নেতা। অর্থাৎ আমার যে অবজারভেশন সেটি হলো যে এনএসআই বিশেষ করে এই গোয়েন্দা সংস্থায় মোটামুটি 90% আওয়ামী এবং ছাত্রলীগের, কিন্তু তাদেরকে এখনও পর্যন্ত শাস্তির মুখোমুখি করা হয়নি। ডিজিএফআই দেখেন, যারা আয়নাঘর তৈরি করলো, যারা গুম করেছে, খুন করেছে, অবৈধ নির্বাচনের সাথে জড়িত, তাদের কতজনকে চিহ্নিত করা গেছে। আপনি আয়নাঘর আবিষ্কার করেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা সেই আয়নাঘর তিনি দেখতেও গেছেন, কিন্তু এর সাথে যারা জড়িত, যারা এর পাহারাদার, যারা গুম করেছে, এদের কাউকে এখনো পর্যন্ত চিহ্নিত করেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। দেখেন অসংখ্য মানুষ, কয়েক হাজার মানুষ, সংখ্যাটা কত হবে আমি এখনো পর্যন্ত একজ্যাক্ট বলতে পারতেছি না, বাট অসংখ্য মানুষ গুম খুনের শিকার হয়েছে। তো এদের প্রত্যেকের বিপরীতে অবশ্যই প্রতিটা ঘটনার সাথে 10, 15, 20 জন জড়িত। যদি একজন করেও ধরেন, অসংখ্য ডিজিএফআই, এনএসআইয়ের কর্মকর্তাদের ধরা দরকার ছিল, কিন্তু সরকার সেই কাজটি করতে পারেনি। যে সরকার এখনো পর্যন্ত 11 মাসে শেখ পরিবারের একজনকেও আইনের আওতায় আনতে পারেনি, আমি সবার কথা বলতেছি না, কিন্তু যারা অপরাধী সেই সরকার আসলে বিচার করবে সেটি নিয়ে আমার সন্দেহ, সংশয় আছে। দেখেন এই সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে এবং তাদের কর্মকর্তারা বলছে যে আমরা রায়টা দিয়ে দিব, 3 মাসের মধ্যে আমরা শেখ হাসিনার বিচার কার্যক্রম শেষ করব। একটি তো আদালত অবমাননার মামলায় 6 মাসের কারাদণ্ড হয়েছে। আমি সেটাই বলতেছি, শুধুমাত্র রায় দিয়ে কি আসলে বিচার করা যায়? যারা পালিয়ে গেছে, যারা গণহত্যার সাথে জড়িত, মোটামুটি আপনার আমরা যতটুকু অনুমান করতে পারতেছি যে প্রায় 2000 শহীদ, সংখ্যাটা বাদ দিলাম 1500। কিন্তু আমার কথা হলো যারা এই হত্যার সাথে জড়িত, আপনি হাসিনার বিরুদ্ধে শুধুমাত্র রায় ঘোষণা করে যদি মনে করেন হাসিনাকে শাস্তি দেওয়া গেছে, এটি নয়। সুতরাং যত ধরনের তৎপরতা রয়েছে আপনি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অবশ্যই হাসিনা সহ যারা অপরাধী এদেরকে ফিরিয়ে আনুন, অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা, মানে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা। সেই কাজটি কিন্তু সরকার করতেছে না। এখন সরকার কি তাহলে মনে করছে যে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনলে ফাঁসি দিতে হবে এবং সেই কাজটা আমাদের জন্য খুব
কঠিন, এই ভয়ের জায়গা থেকে মূলত তাদেরকে ফিরিয়ে আনতেছে কিনা, শুধুমাত্র রায় দিয়ে জনগণকে সন্তুষ্টি করে জনগণের চোখে ধোলা দিতে চাই কিনা, সেটি নিয়ে আমার সন্দেহ সংশয় মিস্টার জামান, আপনি শেষের দিকে বলছেন যে নির্বাচন ছাড়া উপায় নেই, আর নির্বাচন হবে কিনা বা আপনারা যে স্বপ্ন বা আশা দেখছেন ফেব্রুয়ারি মাসে বা আপনাদের মধ্যে যেই আন্ডারস্ট্যান্ডিং, রাশেদ খান তার কথার মধ্যে নানা যুক্তি তথ্যপাত্র দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন যে সংশয়ের যথেষ্ট কারণ আছে এবং ঐকমত্যের একটা চেষ্টা, সেটাও আসলে প্রথম কথা এভাবে সব কিছুতে ঐকমত্য ফিজিবল কিনা, এটা হয় কিনা, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন আদর্শ আছে, ওটা থেকে কিছু বিষয়টা হতে পারে, সেটাও কতখানি হবে। কিন্তু মূল প্রশ্ন যেটা, যে আপনি যখন বলছেন যে নির্বাচন ছাড়া উপায় নেই, আপনারা তো একটা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দাবি তুলে একটা মোমেন্টাম তৈরি করেছিলেন, তো আপনারা কি আসলে লন্ডন বৈঠকের মধ্য দিয়ে খানিকটা ট্র্যাপড হলেন কিনা, বা আপনাদের সেই মোমেন্টামটা ডিফিউজ করে সরকার দিতে পারলো কিনা খুব স্মার্টলি, এই প্রশ্নটা অনেকে তুলছে। দেখেন, রাজনীতি তো শেষ বলতে কথা নাই, আর আমরা 18 বছরের ট্র্যাপের মধ্যেই ছিলাম, আমাদের তো আন্দোলন করেই এই পর্যন্ত এসেছি। লন্ডনের যে বৈঠকটা হয়েছে এটা জাতির জন্য আমি মনে একটা ভালো সূচক, মিনিমাম হলো একটি আশ্বাস পাওয়া গেছে, ইউনূস সাহেব তার জায়গা থেকে সরে এসেছে। আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেব সেই দলের দেশের সার্বিক সাইড চিন্তা করে ফেব্রুয়ারি মাসের কথা একমত হয়েছে। আপনারা দেখেন, এপ্রিলের কথা প্রফেসর ইউনূস সাহেব বলেছেন, এপ্রিলে বাংলাদেশের ওয়েদারে কালবৈশাখ থাকে, রোজা তার আগে 15 দিন আগে রোজা শেষ, ঈদ শেষ হবে, রোজার মধ্যে কোনো ক্যাম্পিং হয় না, ক্যাম্পিং করতে মিনিমাম 60 দিন লাগে। একটা নির্বাচনে ওয়েদার খারাপ থাকে, স্কুলে ছেলে মেয়েদের পরীক্ষা থাকে, আর নির্বাচন জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর, এটাও ওয়েদার ভালো থাকে, স্কুল কলেজ বন্ধ থাকে। একটা নির্বাচনে বাংলাদেশের 10% লোক হলো, আপনি মনে করেন যারা কোনো দল করে না, তারা ভোট দিতে পারে সুন্দর পরিবেশ পেলে। তো এই সব চিন্তা করে তারেক রহমান সাহেব বলেছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন হলে দেশের সকলের জন্য ভোট দিতে উৎসব প্রমুখে যেতে পারবে। ইউনূস সাহেব যদি যুক্তি দিতে পারতো যে এপ্রিলে নির্বাচন হলে 3 মাস পর এই লাভগুলো হবে, সে একটি যুক্তি দাঁড় করাইছে। তাদের মুখে শুনবেন সংস্কার সংস্কার সংস্কার, তারা এই পর্যন্ত দৃশ্যমান একটি সংস্কার করেছে? সংস্কার যদি করতে হয় তাহলে 1 মাসে সংস্কার করতে পারতো। বিগত 3টি তত্ত্বাবধায়ক সরকার 90 দিনে সুন্দর ইলেকশন দিয়েছে না বাংলাদেশের জনগণকে? আপনার মনে আছে বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকার যেদিনে ক্ষমতা নিয়েছে পরের দিনে সচিবালয় থেকে 20 থেকে 25 জন সচিবকে চেঞ্জ করেছে, ডিসি চেঞ্জ করেছে, ওসি চেঞ্জ করেছে। ওনারা ক্ষমতায় নিয়ে যারা এই সচিবালয়ে বসে এই বাংলার মানুষকে নিয়ে সিনিবেনি খেললো, শেখ হাসিনাকে দিয়ে, এই লোকগুলাকে চাকরিচ্যুত করা উচিত ছিল। মিনিমাম 15 জনকে কাঠ গড়া উচিত এই সচিবদেরকে, তাদেরকে বসিয়ে 9টা মাস পার করে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে ওনারা খালি সংস্কার 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 তো কিছু, এটা ওনাদের বাহানা। সংস্কার করলে তো একদিনই করতে পারতো, 1 মাসেই সব করতে পারতো, প্রস্তাবনাই আনতে পারতো, খালি আলোচনায় করতেছে, আলোচনায় চলে যাচ্ছে। বাংলাদেশে দেখেন, নির্বাচন ছাড়া একটা জাতির গণতন্ত্রের মূল চাবিকাঠি রয়েছে নির্বাচন। 18 বছর যেই দেশে একটি নির্বাচন না হয়, মানুষ ভোট দিতে না পারে, আমাদের দেশের যাদের বয়স ছিল 15 বছর 14 বছর, তারা এখন 30 বছর হয়েছে, তারা ভোটের সিস্টেমই জানে না। তা ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতা আসলেই তারা দেশ ঢেলে সাজাবে, তারা দেশের মনে করে প্রত্যেকটি আপনার কি বলে সংস্কার করবে। সংস্কার নিয়ে দেখেন, আমাদের বিএনপি কিন্তু আজ 3 বছর ধরে, আমাদের তারেক রহমান সাহেব বলেছেন, আমরা 31 দফা সংস্কার কিন্তু মাঠে আমরা এনেছি, সংস্কার দাবি কিন্তু আমরাই প্রথমে এনেছি। একটা নির্বাচিত সরকার যদি সংস্কার না করে, সেটা গ্রহণযোগ্যতা কীভাবে, সেটা মানুষ কীভাবে মেনে নেবে? তো যে করে হোক বাংলাদেশকে নির্বাচনের দরকার, আর নির্বাচন না দিয়ে সরকারের ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। আপনি জানেন, সেনাপ্রধান তাকে স্পষ্ট করে বলে দিয়েছে, আপনি ডিসেম্বরের পরে জানুয়ারিতে নতুন সরকার আসবে, আমরা ব্র্যাকে ফিরে যাব, আমরা এখানে পাবলিকের ডিউটি করতে আসি নাই। ভাই বলেছে পুলিশ প্রশাসন তাদের ডিউটি পালন করতেছে, তারা করতেছে না, এবং করতে পারতেও আসে না। কেন পারতেছে না শোনেন, কিছুদিন আগে আইজিপি সাহেব বলেছিল কোনো আসামিকে ধরবেন না। তা আপনি কি মনে হয় শেখ হাসিনাকে অন্যায় করেছে? বাংলাদেশে হেলমেট বাহিনী কারা? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, ওয়ার্ড কমিশনার, তারা যেইভাবে গুলি করে রাস্তায় আমাদের ভাই বোনদেরকে মেরেছে, তারা ঢাকার আনাচে কাছে এখনও আছে, একজনকে ধরছে। এই যে এনসিপি বলেন, এরা ছাত্ররা কি আন্দোলন করে শেখ হাসিনাকে ব্যান করো ব্যান করো, ব্যান করার আগে তোমরা এতদিন কেন আন্দোলন করো না যে এদেরকে অ্যারেস্ট করো?
হাজারো মামলা হয়েছে, হাজারো লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, একজনের অ্যারেস্ট করার জন্য আজ অবধি প্রফেসর ইউনূস সাহেব বলে নাই এদেরকে অ্যারেস্ট করা হোক। হোম মিনিস্টার সাহেব একজনকে বলে অ্যারেস্ট করা হোক। এরা রাস্তায় ঘুরতে দিব্যি ঘুরতেছে মামলা নিয়ে সবাই। জাতির সাথে একটা সিনিমিনি খেলতেছে, শুধু কিভাবে টাইম কিল করা যায়, কিভাবে নতুন কোনো চক্রান্ত করা যায়। আমি আপনারা যদি মনে করেন কি যাই না, আমি মনে করি না যে প্রফেসর ইউনূস সাহেব একজন সাদা মানুষ। উনি সাদা মানুষ হলে ওনার অনেক কারিশমাই পর্যন্ত আমরা দেখতে পাতাম। জাতি ওনার একটা কারিশমাই পর্যন্ত দেখতে পায় নাই। ওনার প্রত্যেকটা কাজ হলো নীল নকশা। কিছুদিন ছাত্রদের দিয়ে একটা গেম খেলার চেষ্টা করেছে, লন্ডনে গিয়ে তাদের সাথে আলোচনা করে একটা জায়গায় এসে পৌঁছেছে। আবারও দেশে এসে আবারও দেখতেছে সে আরেকটা গেম খেলা শুরু করছে যে ইসলামিক দলগুলো নিয়ে কোনো গেম খেলা যায় কি না। আপনি যতই গেম খেলেন না কেন প্রফেসর ইউনূস সাহেব, বাংলাদেশের নির্বাচনের বিকল্প কোনো কিছু বাংলার জনগণ মেনে নেবে না, এটার বিকল্প কিছু নাইও। কারণ জনগণ রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্যে, রক্ত দিয়েছে ভোটের অধিকার বাস্তবায়নের জন্যে। শেখ হাসিনা পালাইছে, সে শেখ হাসিনার দুর্বলতা। সে যদি ক্ষমতা ছেড়ে একটা নির্বাচন দিত, বাংলাদেশের নির্বাচন হতো না, এই এনসিপির জন্ম হতো, এই ছাত্ররা কি ক্ষমতাতে বসতে পারতো? এই সুন্দর সুন্দর ডায়লগ দিচ্ছে। মুক্তিযুদ্ধরা কিন্তু রক্ত দিয়েছে, 30 লক্ষ মুক্তিযুদ্ধ মা বোন রক্ত দিয়েছিল। তারা কি এসে বলেছিল আমাদেরকে ক্ষমতা দিতে হবে, আমাদেরকে ভাগ দিতে হবে? বলেনি কিন্তু। ছাত্রদের মুখে শুনবেন নতুন বাংলাদেশ, বাংলাদেশ একটাই বাংলাদেশ। নতুন করে একটা স্বৈরা সরকারকে সকলে মিলে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি মাত্র। আমাদের কিন্তু এখনও আসল জিনিস কায়েম হয় নাই। আমাদের আসল জিনিস হলো গণতন্ত্র। যেই গণতন্ত্রের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটি মানুষ লড়েছে, সেটা হচ্ছে ভোটের অধিকার। সেই ভোটটা যেদিন বাংলাদেশে হবে, সেদিন আমি মনে করি এই শেখ হাসিনা বিদায় করেছে, এটা সার্থকতা ফিরে পেয়েছে, বাংলার মানুষের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আর রাশেদ খান, একটা প্রশ্ন যে মিস্টার জামানও বলবার চেষ্টা করছেন যে সরকার আসলে নির্বাচন করবার জন্য খুব একটা মানসিকভাবে আগ্রহী না, তার নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন অনেকেই তুলছেন, তার সক্ষমতা, আপনিও খানিকটা পুলিশ টুলি সহ নানা প্রসঙ্গে তুলেছেন। তাহলে ভবিষ্যৎ কি আসলে কি হবে? এবং অনেকেই মনে করছেন মিস্টার জামানের কথায় যেটা বোঝা যাচ্ছে, সরকারের একটা অংশ বাংলাদেশ একটা ভিন্ন ডিরেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং যেটা আমি বলছিলাম মিস্টার জামানকে, যে মোমেন্টামটা একটু ডিফিউজ হয়ে গেছে, ডিসেম্বরের দাবিটা ডিসেম্বরে না হয়ে যদি এটা এপ্রিল, যেটা চিফ ইলেকশন কমিশন বলছেন আমরা ফেব্রুয়ারি থেকে এপ্রিল, মানে এপ্রিল এখন অনেকের মাথার মধ্যে আছে। নির্বাচন পরিষদ বলেছে আমরা ফুললি রেডি। হ্যাঁ, তো না আবার ওটাও বলেছেন ফেব্রুয়ারি এপ্রিলের কথা। তো সেই ক্ষেত্রে আসলে নির্বাচনটা আদৌ দেখেন আপনি? আমি আমার আগের বক্তব্যেই ক্লিয়ার করেছি যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে সেটা নিয়ে সন্দেহ সংশয় রয়েছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই মনে করেন যে সেটা কিছুটা বিএনপির দোষ, কিছুটা বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা, সব মিলিয়ে বিএনপি ডে বাই ডে সময় যত গড়াচ্ছে বিএনপি আসলে গ্রাউন্ডে তার যে ফুটপ্রিন্ট সেটা লুজ করছে, এবং একই সঙ্গে বিএনপি তার মিত্রদেরকেও ধীরে ধীরে হারাতে বসছে, এবং অন্য পক্ষ তারা রাজনৈতিকভাবে অনেক বেশি শক্তি সঞ্চয় করবার চেষ্টা করছে, জোটবদ্ধ হবার চেষ্টা করছে। সেটাও যদি আপনি একটু দেখেন, আমি শুরুতেই যেটা বলি, ভাই একটা দারুণ কথা বলেছে যে আওয়ামী লীগ ব্যান করার আন্দোলন হয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের মাফিয়া, যারা অপরাধী, যারা গণহত্যার সাথে জড়িত, আওয়ামী লীগ বলতে শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী না, আওয়ামী লীগ কিন্তু প্রশাসনকেও ছাত্রলীগের মাধ্যমে দখল করেছিল। যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতো তাদেরকে বিভিন্নভাবে চাকরি দেওয়া, পুলিশের এসআইতে নিয়োগ দেওয়া, এই কাজগুলো কিন্তু হয়েছে। দলীয়করণ, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি, তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। অর্থাৎ এমনকি বলেই নয় অ্যারেস্ট করার জন্য, বলতেছে না। আপনি সেটাই বললেন যে অ্যারেস্ট করার কোনো আন্দোলনটা আসলে হয়নি, এটা একটা ব্যাপার। আমি আজকে এসে যেটি বলতে হচ্ছে, দুঃখজনক বলা আসলে উচিতও না, তারপরেও না বললেই না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা অনেক প্রশংসা করছি, তার আন্তর্জাতিক খ্যাতি, তিনি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, যেটা তার এক ধরনের বক্তব্যেও কিন্তু এসেছে। তিনি নিজেই বলেছেন যে আমরা কিন্তু আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। এমনকি উপদেষ্টারা, বিশেষ করে প্রেস সচিব যেভাবে গল্প তৈরি করেন, খুব ভাল লাগে। মনে হয় যে এই বুঝি বাংলাদেশ আমেরিকা হয়ে গেল, এই বুঝি ইউরোপ হয়ে গেল। কিন্তু আমার কথা হলো,
ডক্টর মোহাম্মদ ইউনূস 11 মাসে কি এমন কারিশমা দেখিয়েছে 11 মাসে, যেটাকে কেন্দ্র করে আমরা ভাবতে পারি যে বাংলাদেশ হচ্ছে আগামীর সিঙ্গাপুর, বাংলাদেশ হবে মালয়েশিয়া, বাংলাদেশ হবে আমেরিকা, ইউরোপ, কানাডা। এ ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত আমার কাছে দৃশ্যমান না। হ্যাঁ, ব্যক্তি ইউনূসের অনেক সুনাম আছে, খ্যাতি আছে, কিন্তু সেইটাকে ব্যবহার করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, বাংলাদেশের শিল্প বাণিজ্য, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাংলাদেশের রাস্তাঘাটের উন্নয়ন, বিশেষ করে বাংলাদেশের মানুষের জীবিকার উন্নয়ন, সেই জায়গাগুলোতে আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন হয়েছে এখনও পর্যন্ত। দেখেন, আপনার কাছে তো উন্নয়ন দৃশ্যমান হতে হবে। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন বা আপনি যখন গাড়ি নিয়ে চলবেন বা বাসে উঠবেন, তখন যদি মনে হয় যে প্রচণ্ড জ্যাম, গাড়ির চাকা ঘুরতেছে না, তখন কি আপনার কাছে মনে হবে যে বাংলাদেশটা আসলে এগিয়ে যাচ্ছে? তখন আপনার চোখের সামনে কি থাকবে? এই লক্কর চক্কর মার্কা আপনার বাস, ভাঙা গাড়ি, রাস্তা ভাঙাচোরা, কাদা, বালি, ধুলা, এগুলো যখন আপনার সামনে থাকবে, তখন ওই গুলশানের উন্নয়ন, বাড়িধারার উন্নয়ন, ধানমন্ডির উন্নয়ন আপনার কাছে কিন্তু দৃশ্যমান থাকবে না। তার মানে কি? তার মানে আমাদের উপদেষ্টারা যে মন্ত্রীপাড়ায় রয়েছেন সেই জায়গাটা সুন্দর, তারা বাংলোতে রয়েছেন। এখন তারা যদি মনে করেন যে পুরো বাংলাদেশই আসলে এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস উন্নয়ন করতেছেন, তাহলে ভুল। আমরা যারা দূর থেকে পল্টনে এসে রাজনীতি করি, আমরা তো দেখি যে রাস্তায় যে ধরনের জ্যামজট, এইভাবে একটি দেশ চলতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি অন্তত সেই ডিসিপ্লিনটা বাংলাদেশে আনতে পারতেন যে আসলে কোন গাড়িগুলো রাস্তায় চলবে, মানুষ কিভাবে রাস্তায় চলবে, গাড়িগুলো কিভাবে চলবে, এখনও পর্যন্ত এই ট্রাফিক সমস্যা দূর করতে পারেনি। এই দৃশ্যমান ছোটোখাটো জিনিসগুলো করতে কি আপনার ঐক্যমতের প্রয়োজন হয়? এক। দ্বিতীয়ত, আপনি পুলিশের মধ্যে যারা অপরাধী ছিল, এত মানুষকে গুলি করে হত্যা করলো, দেখেন, মানে মাথায় গুলি করেছে, মগজটা উড়ে 10 হাত দূরে গিয়ে পড়েছে। এর বিচার কি আপনি করতে পেরেছেন? এর জন্য কি ঐক্যমত লাগবে যে বিচার করতে ঐক্যমত? আপনি বিচারকদেরকে স্বাধীনতা দিবেন, এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা, একটা আলাদা সচিবালয়, এটার জন্য কি ঐক্যমতের প্রয়োজন আছে? আপনি শুরু করেন না কাজটা। 11 মাসে যদি আপনি এই কাজটা শেষ করতে পারতেন, আজকে আমরা আপনাকে নিয়ে গর্ব করতে পারতাম। দ্বিতীয়ত, পুলিশ কমিশন, মানে পুলিশ কোনো বাহিনীর, দুঃখিত, কোনো দলের হয়ে কাজ করবে না। পুলিশ একটা স্বতন্ত্র বাহিনী হবে এবং রাষ্ট্রীয় বাহিনী। আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্র, আই থিঙ্ক আমার থেকে আপনি ভালো বোঝেন যে রাষ্ট্র কিন্তু সরকার থেকে অনেকটা আলাদা। একটা রাষ্ট্র, সরকার যে আসুক, রাষ্ট্র কিন্তু তার জায়গায় থাকবে। অর্থাৎ পুলিশ কি একটা রাষ্ট্রীয় বাহিনী। এই বাহিনী যে দল ক্ষমতায় আসুক তাকে সহযোগিতা করবে, কিন্তু ওই দল যদি অপরাধ করতে চায় ওই দলকে সহযোগিতা করবে না। তো পুলিশকে এই ধরনের একটি বাহিনী হিসেবে আপনি তৈরি করবেন, এর জন্য কি ঐক্যমত লাগবে? সরকারকে সহযোগিতা করবে, দলের প্রতি পুলিশের তো কোনো দায় নেই, আসলে দায় নাই। এক্স্যাক্টলি। তার মানে এই যে একটি আপনি বাহিনী তৈরি করবেন, স্বতন্ত্র বাহিনী, রাষ্ট্রীয় বাহিনী, যারা আসলে সরকারকে সহযোগিতা করবে, যে দল সরকারে আসবে। দেখেন, এই 11 মাসে যদি মোটামুটি দৃশ্যমান পরিবর্তন হতো, তাহলে মানুষ ওই যে শুরুতে বলছিল না অনেকে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর দেখতে চাই, এখন আমার মনে হয় না আর ওইভাবে কেউ বলছে যে আমরা 5 বছর দেখতে চাই। কারণটা কি? কারণ 11 মাস আসলে কম সময় না, যথেষ্ট সময়। একজন মানুষ আসলে কেমন, কি করতে পারেন, তার আসলে মিশন ভীষণ কেমন, সেটা মোটামুটি 11 মাসে বোঝা যায়। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভালো মানুষ, তার গ্রহণযোগ্যতা রয়েছে, সৎ মানুষ, পড়াশোনা রয়েছে, জ্ঞান রয়েছে, সব রয়েছে, কিন্তু বাংলাদেশের যে আসলে রাজনীতি, সেই রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি তার রয়েছে, এটা মানতে হবে। এক। দ্বিতীয়ত, তিনি যে টিমটা আসলে সিলেকশন করেছেন, আমি যতটুকু জানি প্রায় অর্ধেক, এই উপদেষ্টা পরিষদের মধ্যে প্রায় অর্ধেক উপদেষ্টা, মানে উপদেষ্টাদের প্যানেলের অর্ধেক প্রায় তিনি ঠিক করে নিয়েছেন নিজের মতন। দেখেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সংস্কারের জন্য কি আসলে ঐক্যমতের প্রয়োজন আছে? এখনও পর্যন্ত ঢাকা মেডিকেলে যদি আপনি যান, দেখবেন যে সেখানে আসলে পা ফেলার জায়গা নাই, সেইখানকার মানুষ আসলে চিকিৎসা পাচ্ছে না। যেখানে এত নোংরা, দুর্গন্ধ, ডাক্তার সংকট, তো এই সংস্কারগুলো আসলে করা যেত না?
যে ঠিক আছে আমি 10,000 ডাক্তার আমি নিয়োগ দিয়ে দিই। বাংলাদেশে তো এরকম রয়েছে, তো পড়াশোনা শেষ করে যারা আসলে বেকার, অনেক ডাক্তার তো রয়েছে, প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে আপনি নিয়োগ দিতে পারতেন। আমার নিজ জেলা ঝিনাইদহ সদরে দেখেন, সেখানকার তত্ত্বাবধায়ক সুপার যাকে বলে, আমি তার সাথে কয়েকবার বৈঠক করেছি। তিনি আমাকে বলেছেন যে ভাই এখানে এতগুলো নার্সের সংকট, ডাক্তার প্রায় আপনার 40 জনের বেশি ডাক্তারের সংকট একটা হাসপাতালে। তো এই হাসপাতাল পুরো জেলার মানুষের কিভাবে চিকিৎসা দেবে? সেখানে যখন একজন আপনার স্ট্রোক করে রোগী আসতেছে, তারা চিকিৎসা দিতে পারছে না, মারা যাচ্ছে ঢাকায় আসতে আসতে। এখন পুরো বাংলাদেশের রোগীদেরকে আসতে হচ্ছে ঢাকায়, এই জন্য ঢাকা মেডিকেলের এই অবস্থা। আমি শেষ করছি। তো সেই চিকিৎসা ব্যবস্থার কোনো সংস্কারের করার ক্ষেত্রে ঐক্যমতের প্রয়োজন নাই। এরপরে শিক্ষার কথা বলে শেষ করি। দেখেন শিক্ষা, এই যে গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানে আসলে সবথেকে অগ্রগণ্য ভূমিকা রেখেছে আমাদের ছাত্র ভাইয়েরা। যারা উপদেষ্টা হয়েছে তারা নেতৃত্বের জায়গায় ছিলেন, তাদের ভূমিকা আমি খাটো করতে চাই না। কিন্তু এই শিক্ষার্থীদেরকে আপনি শুধুমাত্র কি বিপ্লবী বানাবেন? এই শিক্ষার্থীদেরকে আপনি কি শুধুমাত্র রাজনীতিবিদ বানাবেন? আপনি কি তাদের শুধুমাত্র অ্যাক্টিভিস্ট বানাবেন? না, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার হতে হবে, গবেষক হতে হবে, বিজ্ঞানী হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি একটিবারের জন্য বলেছেন যে আমার শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আপনারা জীবন দিয়েছেন, যে কারণে আজকে চেয়ারে আমরা বসেছি, আগামী নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনাদেরকে এখন ক্লাসে ফিরে যেতে হবে, আপনাদেরকে পড়াশোনায় ফিরে যেতে হবে, আপনাদেরকে গবেষক হতে হবে, বিজ্ঞানী হতে হবে, তাহলেই আমরা সিঙ্গাপুর, কানাডা, ইউরোপ, আমেরিকা হতে পারবো? তিনি একটি বারের জন্য এই কথা বলেননি, তার উপদেষ্টা পরিষদ বলেননি। এমনকি এখন ছাত্র উপদেষ্টারা কি বলল? শুরুতে বলল যে ট্রাফিকে চাকরি দিবে। তো আমার এই শিক্ষার্থীরা আন্দোলন করেছে কি ট্রাফিক পুলিশ হওয়ার জন্য? এরপর এখন বলছে যে আপনার হাফ টাইম চাকরি। আমার শিক্ষার্থীরা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, নাকি তারা এই 5 ঘন্টা 7 ঘন্টা ডিউটি পালন করে ক্লান্ত হয়ে আর স্কুলে যাবে না? এই জিনিসগুলো এদের মাথায় কাজ করতেছে না। এই জন্য আমি বলি একটা অযোগ্য উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদের যদি সংস্কার না করা হয়, তাহলে আমার মনে হয় না এই রাষ্ট্রের সংস্কার হবে। আজকে আমার কাছে যেটি বলতে হচ্ছে যে এই জায়গায় যদি আমাদের মতন তরুণরাও থাক, এই কাজগুলো আরও ভালো করা সম্ভবপর ছিল। এই যে এই কাজগুলো যেগুলো আমি বললাম, এগুলো করতে তো কোনো ঐক্যমতের প্রয়োজন নাই। কেন আপনি 11 মাসে এই কাজগুলো করতে পারলেন না? তরুণ তো কিছু আছে যারা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোয়নি। আমরা তো, আমি যেহেতু প্রশ্ন করলেন 1 মিনিটে বলে দিই তাদের বিষয়ে। দেখেন তাদের উপরে আমাদের অগাধ আস্থা, বিশ্বাস, ভালোবাসার জায়গাটা ছিল কিনা ভাই? অবশ্যই আছে। দেখেন 11 মাসে এই বিএনপি তাদের নেতৃত্ব মেনে আন্দোলনে গিয়েছে না, জামাত গিয়েছে না, গণ অধিকার পরিষদ গিয়েছে না, বাংলাদেশের 18 কোটি মানুষ গিয়েছে, আপনি নিজেও গিয়েছেন, কে যায়নি? এই অভ্যুত্থানের যে একটা রূপ, আমি বলতে আসলে পারি না যে আসলে কে যায়নি। আমি দেখছি সবাই গিয়েছে, সকল শ্রেণী পেশার মানুষের অংশীদারিত্ব সেখানে ছিল। কেউ লিখেছে, কেউ বলেছে, কেউ অংশ নিয়েছে, যে যার জায়গা থেকে ভূমিকা রেখেছে, অর্থাৎ তাদের নেতৃত্বে। তারা কি, তারা দেবতা রূপে আবির্ভূত হয়েছিল, আবাবিল পাখির নাই। সেই পাখিদের নিয়ে এখন কেন সমালোচনা এই কারণে তাদের পিএসদেরকে, এপিএসদেরকে, পিওদেরকে এখন দুদকে দৌড়াতে হচ্ছে এই 11 মাসেই এই অবস্থা। তাহলে বোঝেন গভর্নমেন্ট চেঞ্জ হলে কি হবে? আর একজন উপদেষ্টার এপিএস দুর্নীতি করছে, তিনি কোটি কোটি টাকার মালিক হচ্ছে, আর ওই উপদেষ্টা কি তিনি দরবেশ বাবা সালমান এফ রহমান? আপনাকে এই বিষয়গুলো তদন্ত করতে হবে। এখন হচ্ছে না, কিন্তু ক্ষমতা চেঞ্জ হওয়ার সাথে সাথে ওই দুবাইতে কেন গিয়েছিল বেসরকারি সফরে? হ্যাঁ, একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা এবং তার এপিএস, সেটার তদন্ত হইতে হবে। এই যে বিলাসবহুল জীবন, এটা কই থেকে আসলো? আমার সর্বশেষ বলতে বাধ্য হচ্ছি, শুধুমাত্র পরিবর্তন হয়েছে উপদেষ্টাদের ভাগ্যের, এদেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি এখনো পর্যন্ত। মিস্টার কামাল জামান মোল্লা, আপনি সংস্কারের প্রসঙ্গে বলতে চাইছিলেন, সংস্কার, বিচার, এগুলো বলে যাই ভাই, বললেন না? এবং আপনার কাছে, আপনি যেহেতু বিজনেসের সঙ্গে যুক্ত একজন উদ্যোক্তা, আপনার কাছে বুঝিয়ে যে ব্যবসায়ী সমাজ আসলে কি ফিল করছে এই? জি, আমি দুটা পয়েন্ট বলে নিই ভাইয়ের সাথে। যে বর্তমান এই যে আমার ছাত্র ভাইয়েরা, আপনি দেখেন 2টা সিটি কর্পোরেশন এবং মন্ত্রণালয়ের প্রত্যেকটা সচিবালয়ের সামনে দেখবেন 10 জন থেকে 20 জন করে ছাত্র এজেন্ট বসায় রাখছে। আপনি এখনও যান, আজকে দেখবেন এটা কিসের এজেন্ট বসে রাখছে এরা? সব তারা এনসিবির টিম বসে বসে বিজনেস করতেছে, ছাত্রদেরকে কলঙ্ক করে ছাড়তেছে।
ওকে গেল এটা, আসলাম আমি সংস্কার। বর্তমানে দৃশ্যমান একটি সংস্কার করেছে, সেটা কি বলবো? বলেন অবশ্যই। যেটা উচিত ছিল পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো, সেটা না সাজিয়ে সে কী করেছে, পুলিশের ড্রেস চেঞ্জ করার জন্যে 1000 কোটি টাকার টেন্ডার দিয়েছে একজনকে। তাতে কী হবে, পুলিশের ড্রেসের কালারটা শুধু চেঞ্জ হবে। তাতে কি বাংলাদেশের মানুষের কোনো উন্নয়ন হবে? বা পুলিশের কোনো উন্নতি হবে না, পুলিশের কোনো উন্নয়ন হবে? কি হবে, যে কাজটা পেয়েছে আর যে কাজটা দিয়েছে তারা কিছু লাভবান হবে, তারা কিছু টাকা ভাগাভাগি করে খাবে, বাংলার মানুষের কিছু হবে না। তো এই একটা সংস্কার করেছে, পুলিশের ড্রেস চেঞ্জ করেছে। ব্যবসা বাণিজ্যের কথা বলতে গেলে তো দেশে কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে যেই, আমি নাটক বলবো না কি বলবো জানি না, দেশ বিদেশ থেকে হায়ার করে সুন্দর একজন কথা বলার লোক নিয়ে আসলেন, পিএস বানিয়ে সে বিদেশ থেকে হায়ার করে বড় বড় টিম নিয়ে আসলেন, কোম্পানির লোকদের ইনভাইট করেন, $1 বিলিয়ন ইনভেস্টার নিয়ে আসলেন, কিন্তু ফাইনালি দেখা গেল ওই ইনভেস্টারের কোনো ওয়েবসাইটই নাই, কোনো অ্যাড্রেসই নাই, এই এখন ওই ইনভেস্টারও আর নাই। তো আমার কথা হচ্ছে, এই প্রফেসর সাহেব এই দেশের বর্তমানে ব্যাংকগুলোর যে হালাত শেখ হাসিনা করে গেছেন, যে লুটপাট, ব্যাংকগুলো খালি করে গেছেন, ওনার এই দিকে নজর দেওয়া হচ্ছিল। ওনার উচিত ছিল দেশ বিদেশ থেকে কিছু সাহায্য এনে দেশটাকে সচল করা, সেটা না করে অন্য দিকে হাঁটছেন। আমরা ব্যবসা ভালো হবে কীভাবে, আমাদের দেশটা ইন্ডাস্ট্রিয়াল বেস, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল, এটাই মেন আমাদের অ্যাকচুয়ালি ব্যবসা বলতে যা বোঝায়। আমাদের ইন্ডিয়ার সাথে দেখেন, ওরা হঠাৎ করে, ইন্ডিয়াও যে আমাদেরকে ভালো চায় তা না, এরা মনে করেন শত্রুতা বশত হতে পারে, জ্যালসি করে হতে পারে, আমাদের 9টা পণ্যের উপরে তারা নিষেধাজ্ঞা দিয়ে স্থলবন্দরটা বন্ধ করে দিল। তারা কি করলো, সেটা এখন সীমিত আকারে নৌপথে জলস্থলে চলতে পারবে। তাতে কী হলো, আমাদের এক্সপোর্টের একটা বাধা সৃষ্টি হয়ে গেল। এক্সপোর্টে বাধা আসা কী হবে, আমাদের যারা বিজনেস উদ্যোক্তা তাদের বিজনেসে আরও একটা আয়ের উৎস কমে যাবে। এটা ইন্ডিয়া পারপাসলি করলো আমাদের। কিন্তু ব্যবসায়ীরা যে এই যে বাংলাদেশে যতগুলো ব্যাংকে যে লোনগুলা 40,000 কোটি টাকা ইসলামী ব্যাংকগুলো থেকে যে হারায় নিয়ে গেছে, 40,000 কোটি টাকা, যদিও বর্তমান গভর্নমেন্ট বলেছে আমরা 12,000 কোটি টাকা 3 বছরে দিব। এই 3 বছরে 12,000 কোটি টাকা দিলে ব্যাংক সচল কোনোদিনই হবে না, এই ঘাটতি ব্যাংকের থেকেই যাবে। বাংলাদেশে এই বর্তমানের যে স্টাইলে দেশ চালাচ্ছে, তাতে বিজনেসম্যানদের কোনো রকম ভালো কোনো সুযোগ নাই, ভালো হওয়ারও কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষ কিন্তু কর্মঠ, নিজেরা চেষ্টা করে কিন্তু এই পর্যন্ত দাঁড়িয়েছে। এই 15টি বছর যদি এইভাবে লুটপাট না হতো, দেশ অনেক দূরে চলে যেত। তো বর্তমানে বিজনেসের ক্ষেত্রে আমি মনে করি যারা ছোট এবং মাঝারি আকারে বিজনেসম্যান আছেন, ছোট ছোট ইন্ডাস্ট্রি আছেন, তাদেরকে সহযোগিতা করা। শুধু বড়দেরকে যদি লোন দিয়ে 1000 কোটি টাকা লোন দিয়ে একটা ইন্ডাস্ট্রিকে রান না করে, ছোট ছোট প্যাকেজ করে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোতে রানিং করা যায়। আমি একসময় জাপানে ছিলাম, দেখেছি যেই দেশের ছোটো ইন্ডাস্ট্রিগুলো ভালো করে ওই দেশেই গ্রোন আপ হয়, ওই দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকে। আমাদের দেশে হচ্ছে কি, একটা শ্রেণী আসমানে নিয়ে যাওয়া হয়েছে বিগত সরকার, আর সমস্ত ছোটদেরকে মেরে ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের নীতি দেখবেন বিগত দিনে ছিল কি, বড় বড় কোম্পানিগুলোকে 1% ডাউন পেমেন্ট দিয়ে রিসিডিউ করে দেওয়া হচ্ছে, আর যারা ছোটো কোম্পানি যাদের সবচেয়ে বেশি প্রবলেম চলছে তাদেরকে 5% 7% ডাউন পেমেন্ট দিচ্ছে তারা, এবং তাদেরকেই উইদাউট বিনা পয়সায় রিসিডিউ করে দেওয়া উচিত। কারণ দেশের কালচার বা দেশের যদি ব্যবসায়ীদেরকে ভালো রাখতে হয়, মানুষকে ভালো রাখতে হয়, ছোট ছোট শিল্পকে বাঁচায় রাখতে হবে, মাঝারি আকার শিল্পতে বাঁচায় রাখতে হবে, তাহলে দেশ বাঁচবে। রাশেদ, আমি আপনার কাছে এর আগের পর্যায়ে জানতে চাইছিলাম যে বিএনপি আসলে কি শক্তি সঞ্চয় করছে না, ক্রমশ তার দুর্বলতাগুলো প্রকাশিত হচ্ছে, মিত্রদের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন, এবং অপরদিকে আরেকটা শক্তি বা আরেকটা গোষ্ঠী খুব সংঘবদ্ধ হবার চেষ্টা করছে, যেখানে হয়তো অনেকেই মনে করেন জামাত আছে, এনসিপি আছে, ইসলামী আন্দোলন আছে, হেফাজত আছে, বা আরও কিছু কিছু রাজনৈতিক দল, এমনকি বিএনপির কোনো কোনো মিত্ররাও হয়তো ওদিকে ঝুঁকে পড়ছে। বিএনপি এখনো পর্যন্ত বাংলাদেশে বড় একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ একটি বড় শক্তি ছিল, বর্তমানে তাদের কাজ করার সুযোগ নাই, সাংগঠনিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ হয়েছে। ভবিষ্যতে কি হবে সেটা আমি আপনি কেউই জানি না।
তবে এই মুহূর্তে আসলে মধ্যপন্থী দলগুলোর মধ্যে সবথেকে বড় শক্তি বিএনপি, এটা তো স্বীকার করতে হবে। আগামীতে আসলে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি সম্ভাবনাও কিন্তু বিএনপির। তো বিএনপিকে নিয়ে নানান ধরনের মানে প্রচেষ্টা থাকবে, তাদেরকে কোণঠাসা করা, তাদেরকে দুর্বল করা, তাদেরকে ভাঙা। আওয়ামী লীগ একই কাজই তো করেছে, শাহজাহান অমরদেরকে দল থেকে ভাগিয়ে বা তৈমুর আলম খন্দকার তাদের মাধ্যমে দল গঠন করা। তো এটা আসলে সবসময় হয়ে থাকে। এখন কথা হলো যে এই ষড়যন্ত্র চক্রান্ত বা প্রচেষ্টা যেটি হোক না কেন, বিএনপি কি আসলে দুর্বল হচ্ছে? আমরা দেখি না যে বিএনপি আসলে দুর্বল হচ্ছে। তো সেই জায়গায় আসলে এই সমস্যা সংকট এটা বিএনপি যত খুব চমৎকারভাবে হ্যান্ডেল করতে পারবে, বিএনপির আমার মনে হয় যে তাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে। বিশেষ করে দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি লন্ডনে নির্বাসিত। এত বছর দেশে না থাকার পরেও এই যে দলটা এখনো পর্যন্ত আমার মনে হয় যে 100 ভাগ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 2 ভাগও হয়নি। তার মানে বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে তাদের সাংগঠনিক শক্তি আগের জায়গায় আছে, বরং কোনো জায়গায় ভালো হয়েছে। বাট দৃশ্যমান কোনো জায়গায় আমাদের কাছে মনে হচ্ছে হয়তো বিএনপি দুর্বল হয়ে যাচ্ছে। যখন আপনি দেখতেছেন যে ইসলামিক দলগুলো বা তাদের সাথে আরও কয়েকটি দল হয়তো জোট করতেছে, তো এটা আসলে এটার বাস্তবতা কতটুকু? তো যারা জোট করতেছে, আমি একটু জানার চেষ্টা করেছিলাম যে আসলে কি তারা জোট করতেছে। পরে আমি যতটুকু তথ্য পেলাম, না, জাস্ট তাদের মধ্যে আসন নেগোসিয়েশন। মনে করেন যে যেখান থেকে জামাত আপনার দাঁড়াবে, ওইখানে ইসলামী আন্দোলন দাঁড়াবে না। কিন্তু আমার কথা দেখেন, সংকট কিন্তু তাদের মধ্যেও আছে। জামাত মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে 20টা আসনে তারা জিততে পারে। জামাত কি ওই 20টা আসনের একটা আসন ইসলামী আন্দোলনকে ছেড়ে দিবে? ছাড়বে না। ইসলামী আন্দোলন মনে করেন যে জায়গাগুলো থেকে জিততে পারবে সেখানে কি এনসিপিকে ছেড়ে দিবে? তো এত সহজ না আসন নেগোসিয়েশন, এটা সহজ না। তারা যদি মনে করে যে এরকম যে জামাত যেখানে যেতে, জামাত এইখান থেকেই জিতলো, ওই ভাগটা আমরা কেউ নিব না, একমাত্র তোমার সাথে বিএনপি ছাড়লেই তাদের কিছু ভালো আমি শেষ করি যে তোমার সাথে অন্য দলগুলো জোট কেন যাবে যদি তুমি তাকে ওই ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে তুমি তাকে পিছন থেকে সাপোর্ট না দাও। সুতরাং এই জোট আসলে কতটুকু হয় সেটা নিয়ে সংশয়ের জায়গাটা রয়েছে। এখন হয়তো বিএনপি বড় একটি দল, তাদেরকে চাপ দেওয়ার জন্য অনেক ধরনের আলোচনা আসতেছে, দৃশ্যমান অনেক কিছু মনে হচ্ছে। আমাদের যে বিষয়টা ঘটেছে, যেটি গণমাধ্যমে এসেছে, যে জামাতের সাথে গণ অধিকার পরিষদের নির্বাচনী জোট হচ্ছে। দেখেন, এই বিষয়টি আসলে সঠিক না। জামাতের একজন নেতা তার কোটেশনে একটা প্রেস বিজ্ঞপ্তি গিয়েছে, সেখানে জিনিসটা উল্লেখ করা হয়েছে এবং পরবর্তীতে কয়েকটি গণমাধ্যম তারা মুখরোচকভাবে সংবাদ পরিবেশন করেছে। আমি অনেকগুলো টকশোতেও বলেছি যে প্রতিনিধি দল জামাতের সাথে বৈঠকে গিয়েছিল, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছে না, আমরা জামাতের সাথে নির্বাচনী জোট করবো, এ ধরনের কোনো সিদ্ধান্ত সেখানে হয়নি। তো এরপরে জামাতকে বিষয়টি জানানো হয়েছে, তারা তাদের সংশোধনী দিয়েছে। তো এরপরে অনেকে আমার কাছে প্রশ্ন করছে, তাহলে কি বিএনপির সাথে আপনাদের যে সম্পর্ক ছিল, আপনারা যে যুগপৎ আন্দোলন করেছেন, তাহলে কি ওই সম্পর্ক নাই? দেখেন, বিএনপির সাথে আমরা 2022 সাল থেকে সংগ্রাম করেছি। যখন মানে বিএনপি 20 দলীয় জোট ভেঙে দিল, এরপরে আপনি যদি বলেন যে বিএনপির সবথেকে বিশ্বস্ত বন্ধু হিসেবে কোন দলটি রাজপথে সবথেকে বেশি সক্রিয় ভূমিকা রেখেছে, সংখ্যায় আমরা বিএনপির মতন এত বড় না, কিন্তু আমি আজকে এই টকশোতে বলছি যে যখন আপনার হাসিনা ডামি ইলেকশন করবে, সেই ইলেকশনের আগে 28 অক্টোবর যখন বিএনপির এত প্রায় 12-10 লাখ মানুষ একত্রিত হয়েছিল, সেইটা বালুর বাঁধের মতন, বালুর পাহাড়ের মতন গুলি করে সেটা ভেঙে ফেললো, তছনছ করে দিল। তখন কিন্তু পল্টনে একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ একদম সন্ধ্যা পর্যন্ত, যখন আশপাশে আর কেউ নয়, আমরা কিন্তু ফাইটটা করে গিয়েছি। এক, দ্বিতীয়ত এরপরে যখন আন্দোলন, সারা বাংলাদেশে আন্দোলন বন্ধ, তখন কিন্তু আমরা শুরুতে কখনো মগবাজারে আন্দোলন করেছি, কখনো আপনার বাংলা মোটরে আন্দোলন করেছি, কাউরান বাজারে আন্দোলন করেছি। মানে ওই সময় তো আসলে ওইভাবে কোথাও নামা যাচ্ছে না, এইভাবে কিন্তু আমরা মানুষকে সাহস জুগিয়েছি যে আমরা আছি, আমরা নামতেছি। এরপরে ঝুঁকি নিলাম যে পল্টনেই নামতে হবে, ঝুঁকি নিয়ে পুলিশের সামনেই, মানে পুলিশ দূরে আমরা নামা শুরু করলাম। আমরা প্রস্তুতি নিয়ে গেলাম যে অ্যারেস্ট হইলে হব। তো যাই হোক, আমরা কন্টিনিউয়াসলি
আমরা আন্দোলন করেছি। আর সেই সময় আমরা স্লোগান দিয়েছি যে হাসিনা মোদির নির্বাচন বর্জন করো জনগণ। মানুষ কতটুকু আসলে ভোট কেন্দ্রে গিয়েছে দেখেন। আমরা যখন নেমেছি অনেকে আমাদের সাথে যোগাযোগ করতো, যদিও অন্যদেরকে ছোট করে, আমি ছোট করছি না, জাস্ট বলতেছি নিজেদের কিছু কথা মানুষকে বলতে হয়। আমরা নামার পরে আমাদেরকে অন্যরা সাহস পেয়েছে। এই যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, আপনি তো একজন মানে স্বনামধন্য একজন মানে রাজনৈতিক বিশ্লেষক বলবো না সাংবাদিক বলবো আমি জানি না, আপনাকে মানুষ মানে একজন খুবই গুরুত্বপূর্ণ একজন নাগরিক হিসেবে মানুষ চেনে যে আপনি একজন সচেতন নাগরিক। 18 সালের কোটা সংস্কার আন্দোলনটা যদি না হতো, এই দেশে কোনো গণ অভ্যুত্থান হতো? সেই 18 সালে যদি আমরা মাথা নত করতাম, হাসিনাকে যদি জাতীয় সংসদে দাঁড়িয়ে বাধ্য না করতাম যে কোটায় থাকবেন এই কথা বলার জন্য, তাহলে কি আজকের বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়? ওই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই তো 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে। আমার খুব দুঃখ লাগে যে আমি ওই সময় জেলে গিয়েছি, একটানা 15 দিন আমি রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমার মা রাস্তায় রাস্তায় আমার মুক্তির দাবিতে কেঁদে বেরিয়েছে। আমার পরিবারের সাথে কোনো ছাত্ররা শিক্ষার্থীরা ওইভাবে আসে নাই, কয়েকজন আমাদের সংগঠনের হাতে গোনা কয়েকজন ছিল। প্রায় মাসখানেক আমার মা একলা, আমার পরিবার একলা ফাইট করেছে আমার মুক্তির জন্য। এরপর আস্তে আস্তে যুক্ত হয়েছে, মানুষ সাহসটা পেয়েছে। কিন্তু দেখেন, আমি শেষ করে দিচ্ছি, দেখেন আজকে যে তারা ঘোষণাপত্রের কথা বলছে, উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা একটা খসড়া ঘোষণাপত্র তৈরি করেছিল, সেটা আমাদের কাছে পাঠিয়েছিল। আমি দেখলাম সেখানে কোটা সংস্কার আন্দোলন শব্দটা পর্যন্ত নাই। আমি সাথে সাথে আসিফের সাথে একটা জায়গায় দেখা হয়েছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম, আসিফ তোমরা কি করতেছো? কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থান, এই শব্দটা তোমরা রাখো নাই। আজকে কাদের কাছ থেকে আপনি নতুন বাংলাদেশের প্রত্যাশা করছেন? যারা প্রকৃত ইতিহাস লিখতে জানে না, যারা অন্যের অবদানকে স্বীকার করতে জানে না, যারা বলে 53 বছর ধরে রাজনীতিবিদরা কিছু করতে পারে নাই, যারা এই কথাগুলো বলছে, তারা যদি 53 দিন, এই 14-15 বছরের মধ্যে 53 দিন রাজপথের নামতো, হাসিনা 14-15 বছর ধরে আমাদের উপর দমন নিপীড়ন করতে পারত না। মিস্টার কামাল জামান মোল্লা, আমরা একেবারে শেষের দিকে ছোট্ট করে ক্লোজিং রিমার্কস। না, বিএনপি নিয়ে যে কথা আপনি ভাইকে প্রশ্ন করেছিলেন, বিএনপি বলতে চাই, সেটা বিএনপি এমন একটি দল, তারেক রহমানের নেতৃত্বে 18টি বছর রাজপথে আমরা যেইভাবে আন্দোলন সংগ্রাম করেছি সংঘবদ্ধভাবে, আমাদেরকে ভাইও একটু বললেন, শেখ হাসিনার এমন কোনো চেষ্টা ছিল না ভাঙার জন্যে। ইভেন দো পুলিশ বাহিনী, বিডিআর, হারুন বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ নির্যাতন আন্দোলন চালিয়ে হাজার হাজার গায়েবী মামলা দিয়েও আমাদেরকে কিচ্ছু করতে পারেনি। আর বর্তমানে যারা করতেছেন তাদেরকে আমরা শুধু দেখতেছি, তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি, তাদেরকে বোঝার সুযোগ দিচ্ছি। এখনও সময় আছে, আমরা কিন্তু রাজপথে লড়াক্কু ছিলাম, আমরা কিন্তু শেখ হাসিনা আমাদের কাছে কিছু করতে পারে, সে পালিয়ে গেছে। আপনারা যদি এখনও সময় আছে, সুবুদ্ধির পরিচয় দিয়ে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আমি মনে করি জাতির স্বার্থে একটি সুন্দর নির্বাচন জানুয়ারির মধ্যে দিয়ে উনি যদি বিদায় নেয়, ওনার ইজ্জত এখনও মানুষ ধরে আছে, ধরে রাখবে, ভালো হবে। আর উনি ওনার দেশ থেকে এক সময় ইজ্জত হারিয়ে পালাইতে হবে। কারণ বাংলার মানুষ কিন্তু মানুষকে সুযোগ দেয়, কিন্তু বারবার সুযোগ দেয় না। এটা আমি বলতে চাই যে বিএনপি ভালো আছে, ভালো থাকবে, বিএনপিকে ক্ষতি করতে পারবে না, বিএনপি রাস্তা থেকে হাঁটবে না, বিএনপি রাস্তায় সঠিক রাস্তায় আছে তারেক রহমান সাহেবের নির্দেশ, এই নেতৃত্বে। এটা আমার কিছু যোগ করবেন না শেষ করব। জি, আমি সর্বশেষ যেটি বলতে চাই, দেখেন আমরা একটি উদীয়মান রাজনৈতিক দল হিসেবে আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমরা যেটি চাই সেটি হলো ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার, এই দুইটা মাস্ট হইতে হবে। এবং নির্বাচনটা অবশ্যই বাংলাদেশে হইতেই হবে। নির্বাচন ছাড়া আসলে এই রাষ্ট্র টিকবে না। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের উদাত্ত অনুরোধ, আমি আহ্বান করতেছি, অনেক বড় মাপের মানুষ, অনুরোধ করতেছি যে আপনি রমজানের আগে যদি ইলেকশনটা দিতে পারেন তাহলে মোটামুটি সবাইকে খুশি রাখতে পারবেন। জামাতের আমিরও কিন্তু রমজানের আগে ইলেকশনের কথা বলেছে। তার মানে কি? তার মানে বিএনপি যেহেতু ফেব্রুয়ারিতে রাজি হয়েছে এবং আমরাও তো ডিসেম্বর ইলেকশনের কথা বলেছিলাম, আমরাও কিন্তু মেনে নিয়েছি। তার মানে যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা ডক্টর মোহাম্মদ ইউনূস দিতে পারেন সমস্ত বাধা উপেক্ষা করে, কারণ উপদেষ্টাদের মধ্যে একটি ষড়যন্ত্রকারী গ্রুপ তাকে সবসময় নির্বাচন না দেওয়ার জন্য তাকে সবসময় মোটিভেশন দেওয়ার চেষ্টা করতেছে। তো এই বাধা যদি উপেক্ষা করে তিনি ইলেকশনটা দিতে পারেন, বাংলাদেশের মানুষ তাকে আজীবন মনে রাখবে। রাষ্ট্র সংস্কারে আমি যে আলাপগুলো করেছি যে তিনি এগুলো ইতিমধ্যে তিনি বাস্তবায়ন করতে পারেননি। আমি ধরে নিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যান্য সকল কাজে
তিনি আসলে ব্যর্থ হয়েছেন। তারপরেও যদি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা তিনি ঠিক করতে পারেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামীতে সবসময় ইলেকশন হবে, এই পথটা তিনি আবিষ্কার করতে পারেন এবং আগামীতে যে ইলেকশনটা হবে সেই ইলেকশন করার মতন একটি নিরপেক্ষ পরিবেশ, যেখানে প্রত্যেকটা দল অংশ নিতে পারবে, যেখানে কোনো ধরনের রাহাজানি, ভোট কেন্দ্রে চুরি, দখলদারিত্ব চলবে না, এই ধরনের একটি নির্বাচন যদি জাতিকে তিনি উপহার দিতে পারেন, এদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবশ্যই মনে রাখবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রাশেদ খান এবং মিস্টার কামাল জামান মোল্লা, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি বা আশা নিরাশার কথা শুনিয়েছেন এবং সংস্কার সম্পর্কে, ঐকমত্য সম্পর্কে, বিচার সম্পর্কে তাদের মতামত রেখেছেন, কিন্তু দুজনের কথায় একটা সুরে এক জায়গায় বেশ ঐকমত্য আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ একটা নির্বাচন দরকার। যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নির্বাচনের আগে আসলে সেই অর্থে সমাধান করা সম্ভব নয়। অর্থনীতির প্রশ্ন আমার আরেক অতিথি আলোচনা করছিলেন যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিটা কী। সব মিলে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করাই হচ্ছে এখন জাতির সামনে প্রধান কর্তব্য এবং এই কাজটা ফ্যাসিলিটেট করতে হবে বর্তমান সরকারকে। যদি তারা করতে ব্যর্থ হন, তার দায় অবশ্য পুরোপুরি তাদেরকে নিতে হবে এবং আমরা আশা করব যে সেই ব্যর্থতার দায়ভার অন্তত সরকার প্রধান আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন প্রফেসর মোহাম্মদ ইউনূস নিতে চাইবেন। আর যদি তিনি সেই পথে হাঁটেন, আমরা জানি যে পৃথিবীতে বহু নোবেল লরিয়েট বিভিন্ন দেশে সরকার পরিচালনার সঙ্গে ছিলেন এবং পরিণতি কিন্তু শেষ পর্যন্ত তারা কেউই কিন্তু খুব ভালো কিছু ডেলিভার করতে পারেননি এবং তাদের নিজেদের পরিণতিটা খুব একটা সুখকর হয়নি। আমরা আশা করব যে আমাদের নোবেল লরিয়েট অন্তত সেই পথে যাবেন না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।